নমস্কার, টেকনো গ্যালাক্সিতে অনেক অনেক স্বাগত জানাই আমি শুভ। আজকের গল্প মৃত্যুদণ্ড। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। কদিন ধরে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটা জমেছিল তা আজ উপকূলে আছড়ে পড়ছে সজোরে। রায়পুরে গঙ্গার ধারে এই বাড়িটা 300 বছরের পুরনো। ঝড়ের তাণ্ডবে পরিবর্গ অব্দি কেঁপে কেঁপে উঠছে। ডক্টর রায় দোতলার বারান্দায় এসে দাঁড়ান। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, কিন্তু দু চোখে রয়েছে এক নতুন আশা। 3 বছর ধরে গবেষণা করে আজ প্রায় সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গেছেন উনি। কয়েকদিনের মধ্যেই হয়তো। হঠাৎ কলিং বেলের আওয়াজে পাশের ঘরটায় ছুটে যায়। বিছানায় শুয়ে আছে একটি কিশোরী, 18 কি 19 বছর বোধহয়। একটা সাদা চাদর দিয়ে ঢাকা শরীর, বা হাতে একটা বেল। সামনে গিয়ে দাঁড়াতেই ডক্টর রায় দেখলেন মেয়েটির চোখে জল। পাশের চেয়ারে বসে একটি রুমাল দিয়ে পরম যত্নে চোখের জলটুকু মুছিয়ে দিলেন উনি। মাথায় হাত বুলিয়ে বললেন, কি কষ্ট হচ্ছে মা? উঠে বসবি একটু, টিভি চালিয়ে দেবো? নিরুত্তর মেয়েটি চোখের ইশারায় কিছু বলে। আজ 4 বছর ও বিছানায়। মস্তিষ্কের কিছু রক্তক্ষরণে ও কোমরের হাড় ও মেরুদণ্ড ভেঙে ও বিছানায় পঙ্গু হয়ে রয়েছে। বাহাতটা একটু নাড়তে পারে, তাই বেলটা বাজাতে পারে। অসার জিহবা, শব্দ আর ওর মুখ দিয়ে বের হয় না। একমাত্র চোখের ইশারায় কয়েকটা কথা বলতে পারে মেয়েটা। পাশের মিউজিক সিস্টেমে গান চালিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসেন ডক্টর রায়। চোখের জল ওনার শুকিয়ে গেছে। একমাত্র মেয়ের এরকম করুণ পরিণতি ওনাকে ঠেলে দিয়েছে এক অন্য ধরনের গবেষণায়। অথচ কত স্বপ্ন ছিল এই মেয়েকে নিয়ে। স্যার স্যার, সলিউশনটা একবার দেখবেন? আরাধ্যা ওনার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তার ডাকে ল্যাবে গিয়ে ঢোকেন উনি। দোতলার শেষ বড় ঘরটা জুড়ে ওনার ল্যাব। ল্যাবের চারিদিকে নানা রকম সব জারে কেমিক্যাল। একদিকে বেশ কিছু কাচের চৌকো বাঁশকে বিষাক্ত কিছু সাপ, সামুদ্রিক সাপও রয়েছে কিছু। আমাজনের গভীর অরণ্যে এবং প্রশান্ত মহাসাগরীয় রেইন ফরেস্টে বেশ কিছু বিষাক্ত ব্যাঙ রয়েছে কাচের বাঁশকে। এদের উপরেই গবেষণা করছেন ডক্টর রায়। ল্যাবে সাদা গাউনে কাজ করছেন অহনা। আরাধ্যা ও অহনাকে ডাক্তার রায় মেয়ের মতোই ভালোবাসে। ওরা এখানেই থাকে। এই বিশাল রায় ভিলা পাহারা দেয় হায়দার ও কমল শেখ। এছাড়া আছে নাটু ও কমলা। শহরের কোলাহলের বাইরে গঙ্গার ধারে এক বিশাল বাগান বাড়ি এই রায় ভিলা। স্যার, সলিউশনটা আপনি যেমন বলেছিলেন সেভাবেই প্রয়োগ করা হয়েছে। গিনিপিগটা ঘুমোচ্ছে খাঁচায়। আরাধ্যার পেছনেই কিছু সাদা ইঁদুর, গিনিপিগ, বাদর, কুকুর ও বেড়াল রয়েছে কিছু খাঁচায়। কেমিক্যাল আর পশু পাখি মিলে এক অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে সারা ঘরে। আহা, ওকে খাঁচায় রেখো না, কাঁচের বাঁশকে রাখো। আর ফাইবার গ্লাভস ছাড়া ওকে ধরবে না কেউ। ওদের আরও কিছু বুঝিয়ে উনি চলে যান নিজের টেবিলে। খবরের কাগজটা টেনে প্রথম পাতায় চোখ রাখতেই শক্ত হয়ে ওঠে চোয়াল। আজ আবার 2টো ছেলে মারা গেছে টালিগঞ্জে। বিষাক্ত কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের বুকে। এই নিয়ে 7 জন। ফোনটা তুলে একটা নির্দিষ্ট নম্বরে ফোন করেন ডাক্তার রায়। হ্যাঁ, কলম্বিয়া থেকে পার্সেলটার কি হলো? সামনের 2 সপ্তাহে ঢুকে যাবে স্যার। একটু কড়াকড়ি চলছে তো, অনেক কষ্টে জোগাড় করেছি এবার। ফোনটা কেটে ল্যাপটপে মনোনিবেশ করলেন উনি। পার্ক সার্কাস স্টেশনের গায়ে এই অঞ্চলটা সন্ধ্যার পর থেকেই চলে যায় সমাজ বিরোধীদের হাতে। আলম বাদশাহ আর ইরফান দিনের বেলা অটো চালায়, আর রাতে ওদের ঠেক এই রেলবস্তির ধারে। রাতের অন্ধকারে হেন দুষ্কর্ম নেই যা ওরা করে না। সুপারি কিলিং থেকে কিডন্যাপিং সবেই হাতে করি হয়েছে। সামনের রাস্তাটা দিয়ে হিলের খটখট আওয়াজ তুলে মেয়েটাকে ওদিকে যেতে দেখে অবাক হয়েছিল 3 জনেই।
কয়েকটা নতুন বহুতল হয়েছে ওধারে, সেখানেই কিছু মেয়ে মেস করে রয়েছে। শেষ পেকটা শেষ করে আলম বলে, সালা गर्मी निकालते हैं चल। इलाके का माल है भाई, फंस जाओगे। ইরফান বলে, আরে তুই চল তো। অন্ধকার দেওয়ালটার ধারে মেয়েটাকে ঘিরে ধরে তিনটি অবয়ব, জবরদস্তি তুলে নিয়ে আসে ওদের ঠেকের পিছনের ঝোপের ঝাড়ে। ভয় মেয়েটার মুখ সাদা হয়ে গেছে। প্রথমে এগিয়ে যায় ইরফান, কিন্তু মেয়েটা বোধ হয় ক্যারাটে জানে, ওকে পেঁচিয়ে ছুঁড়ে ফেলে লাইনের উপর। আলম আর বাদশা একসাথে এসেছিল, কিন্তু দুজন দুদিকে ছিটকে পড়ল। হাতে কিছু ফুটিয়ে দিয়েছিল মেয়েটা। শরীরটা অবসন্ন হতে হতে আলম দেখে ইরফানের উপর দিয়ে ছুটে গেল একটা আপলুকান। বাদশার শরীরটা দুবার কেঁপে স্থির হয়ে যায়। ওর ফর্সা গালে নীলচে আভা, ওর ঠোঁটের কোণে গ্যাজলা জমেছে। মেয়েটা উঠে পড়ে, দ্রুত এগিয়ে যায় বড় রাস্তায়। একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল, নিঃশব্দে তুলে নেয় ওকে। ঠিক একই সময় সল্টলেকের এক শুনশান রাস্তায় একটা মেয়েকে ঘিরে ধরেছে তিনজন। জোর করে একটা গাড়িতে তোলে। গাড়ি ছুটে চলে রাজারহাটের দিকে। হঠাৎ চালকের মনে হয়, বন্ধুরা এত চুপচাপ কেন? এ সময় চটুল শব্দের ঝড় ওঠার কথা। মেয়েটাই বা ধস্তাধস্তি করছে না কেন? আয়নায় তাকাতেই ঘাড়ের কাছে কিছু ফোটার যন্ত্রণা। ব্রেকটা করতে পেরেছিল কোনো রকমে। গাড়িটা কেমন বেঁকে দাঁড়িয়ে যায় নিউ টাউনের রাস্তায়। নেমে যায় মেয়েটি। একটা গাড়ি এগিয়ে এসে তুলে নেয় ওকে। ইন্সপেক্টর ব্রতিনের নাওয়া খাওয়ার সময় নেই। সারা কলকাতা জুড়ে একাধিক খুনি দাপিয়ে বেড়াচ্ছে। হঠাৎ করে আইন নিজের হাতে তুলে নিয়েছে এরা। মিডিয়া ফুঁসছে, জনগণ লাফাচ্ছে, আর ব্রতিন ছুটে বেড়াচ্ছে। উফ, বিষাক্ত কাঁটা ঢুকিয়ে দিচ্ছে শরীরে। এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। তবুও বাঁচোয়া খুন যারা হচ্ছে সব অ্যান্টি সোশ্যাল। খুনিরা সব মহিলা, ফরেন্সিক বিজ্ঞান তো তাই বলছে। ধর্ষণ করতে গেছিল, প্রাণ বাঁচাতেই খুন। তাই জনতার একটা অংশ ও মিডিয়া খুনের দলে। আবার একটা দল বলছে বিষাক্ত কাঁটা নিয়ে কেউ এমনি এমনি শহরের রাস্তায় ঘোরে না, খুন করবে বলেই পথে নেমেছে একাধিক সাংঘাতিক খুনি। ফরেন্সিকের ডক্টর দত্ত বলেছেন, খুনি একাধিক এবং এরা একটা দল। মেয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। আর বিষটা ব্যাঙের বিষ, আমাজন অরণ্যের বিষাক্ত ব্যাঙ, যার বিষ আদিবাসীরা নিজেদের তীরের ফলায় মাখায়। এসব ব্যাঙ এদেশে নেই। এদের গায়ের চামড়ায় থাকে বিষ। এর থেকে বেশি ক্লু আর পাওয়া যায় না। রাতে পেট্রোলিংয়ে বেড়ানো হচ্ছে, সিসিটিভি বসেছে বিভিন্ন জায়গায়। ব্রতিন শহরে এই ব্যাঙ ঠিক কিভাবে আসতে পারে সেটাই ভেবে পাচ্ছে না। খুব সাবধানে সলিউশনটা নিয়ে কাজ করছে বর্ণালী। ওর মুখের একপাশে রোদ এসে পড়েছে, দু একটা লালচে চুল মুখের সামনে। অসাধারণ সুন্দরী বর্ণালী, টিকলো নাক, গালের কাছে একটা ছোট্ট তিল, থুতনির ডান দিকে একটা ছোট্ট কাটা দাগ। কিন্তু সামনে থেকে দেখলে যে কেউ শিউরে উঠবে। অ্যাসিডে পুড়ে গেছে মুখের বাঁ দিকটা, চোখটার জায়গায় বীভৎস গর্ত, কপালের চামড়া গুটিয়ে গেছে মাথায়। এদিকে চুল প্রায় নেই বললেই চলে। বা হাতটাও পুড়ে গেছিল। 2 বছর আগের সেই ঘটনা বর্ণালীকে বদলে দিয়েছে আমূল। মেরুদণ্ডটা অনেকটা শক্ত হয়েছে। দিদি, আজ কি বের হব? মিত্রার প্রশ্নে বর্ণালী ঘুরে তাকায়। আসলে এদিকে দৃষ্টিশক্তিটা না থাকায় ওর পাশে কেউ এলেও ঠিক টের পায় না। না, আজ আর নয়। আপাতত দুটো মেলা কভার করতে হবে। পৌষ মেলায় যাবি তুই, তন্নি আর রাশি। আর হস্তশিল্পের মেলায় যাবে যারা, হিয়া আর কেকা। তবে খুব সাবধানে থাকবি, অযথা কিন্তু একদম ঝামেলায় জড়াবি না কেউ। ঝামেলায় তো জড়াতে চাই না গো। বর্ণালী সাবান দিয়ে বেসিনে হাত ধুয়ে গ্লাভস খুলে ফেলে। বলে, আমাদের অনেক সাবধান হতে হবে। যে কাজ করছিস একটু ভুল হলে মৃত্যু নেমে আসবে। একজনের বিপদ মানে সবার বিপদ। রাতারাতি সিস্টেম তো আর বদলাবে না, সময় দিতে হবে। আরও দুটো মেয়ে এসে ঢোকে ঘরে। প্রথমজন বলে,
দি, শাড়িগুলো সব রেডি, কুর্তির কাজও শেষ। এবার কিছু কস্টিউম জুয়েলারি করব। হ্যাঁ, বানিয়ে নে, কাল থেকে তোরা হস্তশিল্প মেলায় যাবি। আমি কোথাও যাব না দি। দ্বিতীয় জন একটু ইতস্তত করে। ও এমনিতেও চুপচাপ। কতদিন নিজেকে লুকিয়ে রাখবি কেকা? এভাবে লুকিয়ে থাকবি বা কেন? বর্ণালী বলে। মাথা নিচু করে কেকা। হিয়াকে দেখ, যারা তন্নি, এদেরকে দেখে শেখ। নরম মাটিতেই সবাই আঁচড় কাটে, শক্ত হতে হবে। যারা, তুই ওকে বোঝা। যারা বলে চল আপাতত গয়নাগুলো বানাই, আমরা থাকবো তো মেলাতে, অসুবিধা কি? বর্ণালী মেয়েগুলোকে এনেছে বিভিন্ন হোমের থেকে। প্রতিটা মেয়েই নির্যাতিতা, বাড়িতেও আর জায়গা হয়নি ওদের। আপাতত বর্ণালীর বুটিকে ওরা কাজ করে। বর্ণালীর একটা খাবারের হোম ডেলিভারি ব্যবসা ও বুটিক রয়েছে, কিন্তু ওর এই বিভৎস চেহারার জন্য ও নিজে খুব একটা সমাজে বের হয় না। ওর এই মেয়েরা খুবই কাজের। কেকা নতুন এসেছে, 6 মাস হলো, এখনো ট্রমাটা ঠিক মতো কাটিয়ে ওঠেনি। তবে বর্ণালীর তো প্রায় 5 বছর হতে চলল। ও কি নিজে পেরেছে ভুলে যেতে ওই বিভৎস ঘটনাটা? তবে ও ভুলতেও চায় না। ওই ঘটনাটাই ওর জীবনের শক্তি, যুদ্ধ করার প্রেরণা। নিজের পোড়া গালটা একবার হাত বোলায় ও। মাঝে মাঝে ইচ্ছে করে গোটা সমাজের মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারতে, কিন্তু তাতে কি সমস্যার সমাধান হবে? কেকাকে নিয়ে মোট 6টা মেয়ে হলো। আপাতত 5টা মেয়ে ও তৈরি করতে পেরেছে। আত্মরক্ষার কৌশল, ক্যারাটে এসবের পাশে এবং মনোবল বাড়াতে নিয়মিত কাউন্সিলিং করে ও নিজে। এই মেয়েরাই হাজার হাজার মেয়েদের প্রশিক্ষণ দেবে। এরপর মহিলা বাহিনী তৈরি করতে হবে একদিন। পাশের বন্ধ ঘরটায় ঢোকেও কাচের জারে রয়েছে বেশ কিছু সোনালী ব্যাঙ। জীববিজ্ঞানের উপর ডক্টরেটটা আর করা হয়নি ওর, তবে হাতে কলমে কাজটাও করে দেখিয়েছে। একটা নির্দিষ্ট নম্বরে ফোন করে ও। আমার নতুন অতিথির খবর কি, কবে আসবে? খুব ঝামেলা ম্যাডাম, রিস্কি কাজ, তবু পেয়ে যাবেন এই সপ্তাহে। স্যার, স্যার, বাদরটা মরে গেছে। গুড, খেয়াল করেছো কতক্ষণ লেগেছে? কামড়ানোর মিনিট 1.5-এর মধ্যেই মারা গেছে। আর ছাগলটাকে ওই খাঁচায় রাখো। আচ্ছা স্যার। বাদরটা খুব বিষাক্ত। হায়দরকে বলো পিছনের বাগানে গর্ত করে পুঁতে দিতে। আরাধ্যা বেরিয়ে যায়। আজ স্যারের মেয়ে ঐশানীর জন্মদিন। কষ্ট হয় বড্ড মেয়েটাকে দেখলে। কয়েক বছর আগেও ঐশালী ছিল একটি হাসি খুশি চঞ্চল মেয়ে। এক ঝড়ের রাতে মেয়েটার জীবন লণ্ডভণ্ড হয়ে যায়। বজবজের কাছে এক বড় রাস্তায় ওর গাড়িটা খারাপ হয়ে গেছিল। ড্রাইভার গেছিল মেকানিক ডাকতে, আর কিছু লম্পট ওকে একা পেয়ে জোর করে তুলে নেয়। 2 দিন পর ওর ক্ষতবিক্ষত শরীর ওরা ফেলে দিয়ে গেছিল বাটানগরের কাছে এক পরিত্যক্ত কারখানায়। ধর্ষণ ছাড়া নানা রকমের অত্যাচারের পর ওরা ভেবেছিল ও মরে গেছে। মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ আর মেরুদণ্ডের হাড় ভেঙে ঐশানী তখন কোমায়। দীর্ঘ চিকিৎসায় প্রাণ বাঁচলেও ও এখন পঙ্গু। আর ওই মেয়ের দিকে তাকিয়ে ডক্টর রায় মেতে উঠেছেন এক অন্য গবেষণা। আরাধ্যা আর অহনার জীবনেও ঘটে গেছিল এক চরম সর্বনাশ। ওরা কেউ বিজ্ঞানের ছাত্রী নয়। আরাধ্যা ভূগোল নিয়ে পড়েছে আর অহনা ইংরাজি সাহিত্য, কিন্তু ভাগ্য ওদের এখানে এনে ফেলেছিল। চরম লাঞ্ছনার পর আরাধ্যা নিজেকে শেষ করে দেবে বলে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল। ডক্টর রায় ওকে উদ্ধার করেছেন নিজের বাড়ির ঘাট থেকে। অহনাকে নিতে চায়নি ও শ্বশুরবাড়ি। ওর পরিবারের কাছেও ও মৃত, কারণ ওর মামা শ্বশুর ওর শ্লীলতাহানি করেছিল, আর ও প্রতিবাদ করায় পুরো পরিবার ওর বিরুদ্ধে চলে গেছিল। ওর চরিত্র খারাপ এটাই প্রমাণ হয়েছিল টাকার জন্য। চোখের জল নিয়ে ও আশ্রমে চলে এসেছিল। সেখান থেকেই ডক্টর রায় ওকে নিয়ে আসে এখানে। হাতে কলমে জীববিজ্ঞানের সাথে ওদের পরিচয় এখানে এসে। ডক্টর রায় বিবর্তন থেকে বিভিন্ন জীবজগতের অজানা তথ্য গল্পের মতো করে ওদের বোঝায়।
কাজগুলো খুব সুন্দর করে করিয়ে নেয় ওদের দিয়ে। তবে ওনার আসল উদ্দেশ্যটা এখনো মাথায় ঢোকেনি ওদের। ওনার রিসার্চের ব্যাপারটা সম্পূর্ণ অজানা। বোধহয় একজন জানে ব্যাপারটা, ডক্টর অর্জুন, ডক্টর রায়ের ডান হাত বলতে গেলে। তবে সে আবার রোজ আসে না, মাঝে মধ্যে আসে। আজ অর্জুনের আসার কথা, ঐশানীর জন্মদিন তো। ঠিক বিকালে কেক নিয়ে এলো অর্জুন। ঐশানীর বেডটা তুলে ওকে বসানো হয়েছে, হালকা গান বাজছে ওর ঘরে, কিছু বেলুন লাগানো হয়েছে। ওর হাত ধরে কেক কাটিয়ে একটু ক্রিম ওর গালে ঘষে দেয় অর্জুন। চোখটা উজ্জ্বল হয়ে ওঠে মেয়েটার। ডক্টর রায়ের চোখটা জ্বালা করে ওঠে। দুফোঁটা নোনা জল লুকোতে বাইরে বেরিয়ে আসেন উনি। শোনো হে ব্রতিন, ওই বিমানবন্দর আর কাস্টমসের চোখে দিয়ে এদেশে ব্যাংক ঢোকানোর প্রচুর রাস্তাই আছে। জলপথ স্থলপথ নানা দিক দিয়ে দেখতে পারে। তোমার ইনফরমার যারা স্মাগলিংয়ের খবর রাখে তাদের ধরো। ডক্টর দত্ত কাঁটাটা পরিষ্কার করতে করতে বললেন, তাই করেছি স্যার, কিন্তু পৃথিবীর সব থেকে বিষধর ব্যাঙের মধ্যে প্রথম স্থানটি অধিকার করে আছে এই বিষাক্ত সোনা ব্যাঙ। প্রশান্ত মহাসাগরের উপকূলে কলম্বিয়ার রেইন ফরেস্টে এদের দেখা মেলে। প্রচুর বৃষ্টিপাত আর মাঝারি তাপমাত্রা এদের বসবাসের জন্য উপযুক্ত। গোল্ডেন পয়জন ফ্রগ প্রজাতির এই ব্যাঙগুলো লম্বায় 5 সেন্টিমিটারের বেশি হয় না। শরীরের সোনালি চামড়াই এদের বিষের ভাণ্ডার। এদের বিষ এতটাই শক্তিশালী যে এর 1 মিলিগ্রাম 10,000 ইঁদুর কিংবা 10 থেকে 20 জন মানুষ মেরে ফেলতে পারে কয়েক সেকেন্ডের ভেতর। ব্রতিন মুখ মুছে, এখন এই ব্যাঙের খোঁজে ছুটতে হবে তাকে। ব্রতিন বলে, দেখছি স্যার, ফলো করে, যদি কিছু হয়। নিজের অফিসে ফিরে ও দেখে ছোটুলাল এসেছে। নিশ্চয়ই খবর আছে। ছোটুলাল একসময় ছিচকে চুরি করত, এখন ইনফরমার। বিদেশ থেকে পশু পাখি সাপ্লাই যারা করে তাদের পেছনে ওকে লাগানো হয়েছে। জানা গেল বজবজের ওদিকে এক ডাক্তার কিছু সাপ ব্যাঙের উপর রিসার্চ করছেন। আপাতত এই লিটটুকু নিয়ে এগোতে হবে। বাকি কাজ গুছিয়ে নিতে বেশ রাত হলো। উঠতে যেতেই টেবিলের ফোনটা সশব্দে জানান দিল কিছু হয়েছে কোথাও। ডিপার্টমেন্টাল ফোন ওখানে আসে। আবার একটা খুন, মিলন মেলা প্রাঙ্গণে, রাত 9:30। আবার কাটা ফোটানো হয়েছে। ব্রতিন ছুটে চলে যায়। লোকটা স্থানীয় দালাল, এক বড় প্রমোটারের চামচা। মেলার পিছনে বাথরুমের পাশে পড়েছিল লাশটা। জায়গাটা বেশ অন্ধকার, কোনো ক্যামেরাও নেই ওই দিকটায়। লোকটার ফোনটা ঘেঁটে দেখল ব্রতিন, না, কিছুই নেই তেমন। পরদিন ডক্টর দত্ত বলেন, খুনির একটি চুল পাওয়া গেছে, তবে হাতের ছাপ এবারেও নেই। চুলটা পরীক্ষা করেও দেখেছি, বয়স 25-এর কম। মেয়ে তো আগেই বলেছি। বিষটা সেই এক জিনিস। বিষাক্ত ব্যাঙের গায়ে ঘষে নিচ্ছে কাঁটাটা। সোনালি ব্যাঙ অ্যামাজন রেন ফরেস্টের বিভীষিকা। আচ্ছা, ব্যাংকটা? ব্যাঙ না খুঁজে মেয়েটাকে খুঁজো, না হলে আরও মৃত্যুর জন্য তৈরি হবে। ডক্টর দত্ত বেশ বিরক্ত, বোঝে ব্রতিন। সন্ধ্যায় হেড অফিসেও বৈঠক আছে, অথচ ব্রতিনের কাছে দেওয়ার মতো উত্তর নেই। আজ ডক্টর রায়ের বাড়ি যেতেই হবে বৈঠকের আগে। রায়পুর এসে অত বড় বাড়ি দেখে ব্রতিন অবাক। ফ্ল্যাটের জন্য কোনো প্রোপোটার থাবা বসায়নি যখন, তখন এটা বেঁচে যাবে মনে হচ্ছে। এক ভদ্রলোকের বাড়ি এভাবে ঢোকা যায় না। ম্যাগাজিনের রিপোর্টার সেজে ওনাকে ফোন করেছিল ব্রতিন, কিন্তু উনি কথা বলতেই রাজি নয়। আশেপাশেই খোঁজ নিচ্ছিল ব্রতিন। ওনার মেয়ের ঘটনাটা এখানে এসেই জানতে পারে ব্রতিন। আরও 2টো মেয়েকে নিজের কাজে এখানে এনে রেখেছেন, সেটাও জানা গেল। একটা ছোকরা গোছে ইলেকট্রিশিয়ান জানালো সান্ধ্য বৈঠকে ডক্টর রায়ের কথাই বলল ব্রতিন। লোকটার মোটিভ আছে, বাড়িতে 2টি মেয়ে আছে। ডিসিডিটি বলে লোকটা একজন বড় বৈজ্ঞানিক, গবেষণা করছেন একটা। প্রমাণ ছাড়া এক পাও এগোনো যাবে না। লোক লাগাও। মেয়েগুলো কখন কোথায় যায় সেটা দেখো। লাগিয়ে রেখেছি স্যার। অর্জুন, এবারও আমরা সফল, একদম ঠিক পথে এগোচ্ছি। কিন্তু এবার যে গিনিপিগ বা বাদন নয়, মানুষ চাই। কে এগিয়ে আসবে? কার উপর প্রয়োগ করব এই বিশেষ গবেষণা? স্যার আসবে, আমি আনবো, খোঁজ করছি। আপনার স্বপ্ন সফল হবেই। আচ্ছা অর্জুন, এই কাটার কেসটা দেখেছ? মোটিভটা ঠিক কি? এই বিষ পাচ্ছে কোথায়? আমিও ভাবছি স্যার।
কাজটা তো আমাদের মতোই প্রায়। আমিও খোঁজ করছি। একা একজন নয়, কয়েকজন রয়েছে পুলিশ বলছে। আচ্ছা স্যার, আমাদের নতুন অতিথি কবে আসছে? কাল বোধহয় পৌঁছে গেছে কলকাতায়। কিছুক্ষণ পর অর্জুন বেরিয়ে যায়। ডাক্তার রায় সবচেয়ে প্রিয় ছাত্র শুধু নয়, ওনার ছেলের মতো সে। আজ সব ঠিক থাকলে ওই পঙ্গু মেয়েটা হতো অর্জুনের স্ত্রী। অবশ্য এই গবেষণাটা শেষ হলেই অর্জুন প্রস্তাবটা তুলবে। ডক্টর রায়ের অবর্তমানে ঐশানীর সব দায়িত্ব ওর। আপাতত গভীর রাতের ত্রাসকে খুঁজে বের করতে হবে। মেলার কেসটায় একটা জিনিস পরিষ্কার, যে মেয়েটি মেলায় রয়েছে, কারণ মেলা বন্ধের পর খুন হয়েছে। তখন সবাই দোকান গোটাচ্ছিল। 200 দোকানের মধ্যে খুঁজে নিতে হবে তাকে। মেলায় ঘুরতে যারা এসেছিল তারা অত রাত অবধি নিশ্চয়ই ছিল না, ঘুরে ঘুরে দেখছিল। কিন্তু এই যে খড়ের গাদায় সূচ খোঁজা, হস্তশিল্প মেলায় মেয়েরাই বেশি দোকান দিয়েছে, হোমের মেয়েদের স্টলও রয়েছে। আশা প্রায় ছেড়েই দিয়েছিল ব্রতিন। মেলায় একটা খুনিকে খুঁজে পাওয়া বেশ শক্ত। খুনের সময় ছিল 9:30টার আশেপাশে। ওই সময় থেকে সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছে। অন্তত 28টা মেয়ে এরপর বেরিয়েছে মেলা ছেড়ে। সেই 28টা মেয়ের মোট 11টা স্টল খুঁজে নিয়েছে ব্রতিনের টিম। ওই বাথরুমের কাছে যে 3টে স্টল, সেগুলোতেই লক্ষ্য রাখছিল ও নিজে। বাকিগুলো বেশ দূরে, তবে সব কটাতেই নজর রাখা হয়েছে। যদিও ওধারের মেয়েরা এই বাথরুমে আসবে না হয়তো, তবুও লোক লাগিয়েছে ও। এই 3টের একটা স্টলে নানা রকম গহনার মধ্যে হঠাৎ চুলের কাটাগুলো চোখে পড়ল। বেশ সুন্দর কাটা, তলায় নানা রকম ঝুলমি লাগানো, তার সাথে ম্যাচিং গহনা। নানা রকম সুতো ও পুঁথি দিয়ে বানানো বেশ শক্ত কাটাটা, তার সাথে ম্যাচিং গহনা। নানা রকম সুতো ও পুঁথি দিয়ে বানানো বেশ শক্ত কাটা, ঠিক এই ধরনের কাটাই ব্যবহার হচ্ছে। দোকানের নাম আশার আলো। 2টো কাটা কিনল সে, ডাক্তার দত্তকে দেখাতে হবে। একটু দূরে একটা খাবারের স্টলে বসে মেয়ে 3টেকে লক্ষ্য করছিল। ভালোই ভিড় হয়েছে। শাড়ি গহনা দেখাচ্ছে 2জন, একজন হিসেব রাখছে। আরেকজন এসে ঢুকলো ভেতরে শাল দিয়ে, মুখটা আড়াল করা, দেখা গেল না ঠিক। একটা ধোসা ধীরে সুস্থে শেষ করে একটা কফি নিয়ে বসলো ব্রতিন। ও সাদা পোশাকে এসেছে। মুখ ঢাকা মেয়েটা অন্য মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। এক ঝলক মুখটা দেখে চমকে উঠল। মেয়েটার মুখটা কি বিভৎস। ওদের পেছনে ফলো করে বাড়িটা দেখে নেয় ব্রতিন। রাতে ল্যাপটপ খুলে গুগলে সার্চ করছিল ব্রতিন। আশার আলোর সাইটটা পেল। বর্ণালী বিশ্বাস এটার মালিক। তবে সাইটে শুধু শাড়ি আর ঘর সাজাবার জিনিসের অ্যাড। এদের খাবারের হোম ডেলিভারির ব্যবসাও আছে। বেশ কাছেই জায়গাটা, পরদিন অর্ডার করা যাবে ও ভাবল। এরপর ও বর্ণালী বিশ্বাস নিয়ে সার্চ করতে গিয়ে বেশ কিছু তথ্য পেল। সবচেয়ে বড় তথ্য হলো মেয়েটি জীববিজ্ঞানের স্কলার ছিল। একটা অ্যাসিড অ্যাটাকের পর আর রিসার্চ করা হয়নি ওর। একটা চোখ নষ্ট হয়ে গেছিল। আপাতত সোশ্যাল ওয়ার্ক নিয়েই আছে। কারণ একটা পাওয়া গেল তাহলে। বর্ণালী যে অসাধারণ সুন্দরী ছিল বোঝা গেল তার ছবি দেখে। তবে 2 বর্ণালী কি এক ঝলক যে মুখটা দেখেছিল, সে কি এই বর্ণালীর নাকি অন্য কেউ? গুগলে কিছু খোঁজাখুঁজি করছিল অর্জুন। ওদের রিসার্চের জন্য আপাতত একটি মেয়ে চাই। কিন্তু বাদরটার সাথে যা হলো, তা যদি আবার হয়? জীববিজ্ঞানের ইতিহাসে বিবর্তন আনতে চলেছে এই গবেষণা। কিন্তু সফল হবে তো? অহনা বা আরাধ্যাকে এই জন্যই নেওয়া যাবে না। নতুন কাউকে চাই, তাকে তৈরি করতে হবে। আপাতত নিজের ছোট্ট ল্যাবটায় ঢুকে অর্জুন। নতুন কিছু রিসার্চ পেপার এসেছে। পড়াশোনায় মন দেয় সে। টেবিলের একদিকে ছড়িয়ে রয়েছে কিছু স্ক্যান রিপোর্ট। ডক্টর স্মিথ আসবেন পরের সপ্তাহে। ঐশানীকে একবার দেখাতে হবে। আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে ও। তবে ওকে সারিয়ে তুলবেই অর্জুন। ঘরের ঠিক মাঝখানে একটা কাচের বেশ বড় কিউবিকল।
তাতে একটা বাথটব বসানো। বৃষ্টির মতো জল পড়ছে ঝাঁঝরি দিয়ে। বেশ কিছু গাছপালায় কাদামাটি বাথটবে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, কয়েকটা সোনালি ব্যাঙ দেখা যাচ্ছে। নব ঘুরিয়ে জলটা বন্ধ করলো বর্ণালী। গাছের পাতা থেকে টুপটাপ জল পড়ছে। হালকা আলো জেলে বেরিয়ে আসেও। কৃত্রিম উপায়ে ওদের ওই পরিবেশই দিতে হবে, নইলে বাঁচবে না ওরা। পাশের ঘরে 4টি মেয়ে শাড়ি গুছাচ্ছে। হিয়াকে দেখে বলে, বারবার বললাম তোদের মেলাতে গন্ডগোল চাই না, তাও। লোকটা মেয়েদের বাথরুমে ঢুকে আমাকে চেপে ধরেছিল। মাইকের আওয়াজে কেউ শুনতে পেত না আমার চিৎকার। ভাগ্যিস চালাতে ঠিক সময় এসে পড়েছিল, না হলে। হিয়া আস্তে আস্তে পড়ল। ওরে মেলাতে পুলিশ নজর রাখছে, যারা আর যাবে না। বর্ণালীর কথার ফাঁকে বেল বেজে উঠল নিচে। বেলের আওয়াজে দরজা খুলল তন্নি। একটা অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে, হালকা চাপদাড়ি, চোখে চশমা। এটা বুটিক তো? শাড়ি দেখতাম বয়স্কদের জন্য। ভেতরে আসতে বলে তন্নি ছেলেটাকে। প্রথম ঘরটাতেই বসার জায়গা। দেওয়ালে নানা রকম হাতের কাজ, গহনা টাকা। শোকেসের শাড়ি। মিত্রার দিকে ডেকে দেয় ও। মিত্রার শাড়ি দেখাচ্ছিল। ছেলেটা বেশ সময় নিয়ে 2টো শাড়ি কিনল। একটু ইতস্তত করে বলল, মানে হোম ডেলিভারি খাবারের। আসলে একা থাকি তো এখানে, তাই আর কি। মিত্রার হাসি পাচ্ছিল। ছেলেটা বেশ ক্যাবলা তো। বলল, হ্যাঁ, খাবার পৌঁছে দেই আমরা, তবে মাসিক চুক্তি করলে অ্যাডভান্স নেই। কোথায় বাড়ি? ওই বালিগঞ্জ পার্কে। আমি নিজেই নিয়ে যাব না হয়। আজ কি পাওয়া যাবে? ভাত না রুটি? দুপুরে ভাত, রাতে রুটি। রাতে মাছ খাই না আবার। বসুন, প্যাক করে দিচ্ছে। ভাত, ডাল, ভাজা, একটা তরকারি, চিকেন আর চাটনি হবে এখন। বেশ, তাই দিন। যেদিন যেদিন নেব ফোন করে দেব না হয়। তার একটু পরে এসে নিয়ে যাব। ঠিক আছে। মিত্রা হাসি চেপে ভিতরে চলে যায়। সেদিকে কয়েক সেকেন্ড তাকিয়ে প্রতিন পকেট থেকে মাইক্রোচিপ বার করে। ও যেন ঘুরে ঘুরে সব দেখছে, এমন স্বাভাবিক রাখে নিজেকে। এক ফাঁকে সিসি ক্যামেরা বাঁচিয়ে টেবিলের নিচে শোকেসের পাশে একটা ফুলের ঝাড়ে আর দেওয়ালে গহনার মাঝে 3টে বসিয়ে ফেলে চটপট। ওর শরীরে ক্যামেরা আড়াল হয়ে যায়। রোজ আসার বাহানাও হয়ে গেছে। দেখা যাক কি হয়। ডক্টর দত্ত কাটা দেখে বলেছিল, একই কাটা, এগুলোই ওই ব্যাঙের শরীরে ঘষে নেওয়া হয়েছে বা ওই বিশেষ সলিউশনে চোবানো হয়েছে। ব্যাঙটা বা ব্যাঙগুলো এই বাড়িতেই আছে মনে হয়। খাবার নিয়ে টাকা মিটিয়ে বেরিয়ে আসে প্রতিদিন। ওদিকে ডাক্তারের বাড়ির বিশেষ খবর নেই। মেয়েগুলো বের হয় না বিশেষ। খুনের দিনগুলোও বের হয়নি ওরা। এই বাড়িতেও নজর রাখার ব্যবস্থা হয়েছে। তবে কিছু ব্যাঙ শহরে ঢুকেছে খবর আছে। আরে, এটা তো আমি চাইনি। আমি যেটা চেয়েছিলাম, এটা তো আরও ডেঞ্জারাস। ডক্টর রায় কাচের জারে হলদে ব্যাঙগুলোকে দেখে বললেন, এটাই তো স্যার। আচ্ছা দাঁড়ান, দেখছি। আর একটা অর্ডার ছিল। ফোনে কারোর সাথে কথা বলে ফারুক। একটু পরে ফোন রেখে বলে, সরি স্যার, এইটাই দিয়ে দিল। আপনারটা কাল আসবে। একটু ভুল হয়ে গেছে আসলে। এই শহরে আর কি আনাচ্ছে এসব ফারুক? ডক্টর রায় গম্ভীর গলায় প্রশ্ন করেন। একটু আমতা আমতা করে ফারুক বলে, কাস্টমারের আইডি আমরা বলি না স্যার, সরি। এ ব্যবসার গোপনীয়তাই তো আসল কথা। কলকাতায় কাটা ফুটিয়ে মানুষ মারছে কেউ বা কারা, জানো তো? এবার বলো। মাফ করবেন স্যার, আমি বলবো না। আমরা অস্ত্রও বিক্রি করি মাঝে মাঝে। কে খুন হলো খোঁজ রাখি না স্যার। বেরিয়ে যায় ছেলেটা। চোয়াল শক্ত করে ডক্টর রায় ফোনটা তুলে নেন। হায়দার, ফারুককে ফলো করো। আমায় জানিও ওর হাতের বাস্পটা কি করে ও। হায়দার জেলখাটা কয়দিন, খুব বিশ্বস্ত। ফারুকের হাড়ির খবর পেয়ে যাবেন এবার। প্রায় 1.5 ঘন্টা পর একটা ফোন পেয়ে উনি বেরিয়ে যান। অর্জুনকে নিয়ে যখন বাড়ির সামনে এলেন দুপুর 3টে, বেল বাজাতেই একটি মেয়ে এসে দরজা খুলে বলল, কাকে চাই? বর্ণালী বিশ্বাস। উনি তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে।
বলো, জীববিজ্ঞানী ডক্টর মনোহর রায় এসেছেন। মেয়েটা ইতস্তত করে ওদের বসতে বলে উপরে চলে গেল। ঘরটার চারিদিকে হাতের কাজের জিনিস সাজানো, একদিকে দেওয়ালের রেখে শাড়ি সাজানো। একটু পরে স্কার্ফে মুখ ঢাকা একটি মেয়ে নেমে এলো। মুখের যে অংশটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় মেয়েটি অসম্ভব সুন্দরী। ওদের নমস্কার জানিয়ে মেয়েটা বলল, বলুন কি করতে পারি? আলোচনাটা গোপনীয়, এখানে বসেই করব। কি ব্যাপারে? একটা পার্সেল বদলের ব্যাপার। তাছাড়া যে হারে খুন হচ্ছে শহরের বুকে। ডক্টর রায়ের কথার ফাঁকে বর্ণালী বলে উঠল, আপনারা কি পুলিশ? না, আমিও জীববিজ্ঞানী ও শল্য চিকিৎসক। আমরা একটা নতুন প্রজেক্টের উপর কাজ করছি। আপনার নাম জানি, ছবিও দেখেছি। আপনি বহু বছর খবরের বাইরে, তাই ভুলে গেছিলাম। তুমিও তো ভালো ছাত্রী ছিলে, রিসার্চটা ছাড়লে কেন? ডক্টর রায়ের প্রশ্নে বর্ণালী বলে, ভাগ্য খারাপ তাই। কিন্তু যে কাজে নেমেছ তাতে পুলিশ তোমাদের ধরে ফেলবে খুব তাড়াতাড়ি। একটু এদিক ওদিক হলে জীবন সংশয়। মেয়েটি অবাক হয়ে তাকায়। অর্জুন নীরব শ্রোতা। যদি কাঁটাটা কোনোভাবে নিজের গায়ে প্রবেশ করে, ভেবে দেখেছো কখনো? মেয়েটা হঠাৎ স্কার্ফটা খুলে ফেলে এক ঝটকায়। বিভৎস পোড়া অংশটা বেরিয়ে আসে। অর্জুনের মুখে একটা বিস্ময়সূচক শব্দ হয়, আমি এই জন্য রিসার্চ ছেড়েছি ডক্টর। পারবেন চোখটা ফিরিয়ে দিতে? এই ক্ষতবিক্ষত মুখ কোনো কসমেটিক সার্জারিতেও স্বাভাবিক হবে না। আর আমার মনের ক্ষতর কথা তো ছেড়েই দিলাম। পুলিশ পারেনি দোষীদের শাস্তি দিতে, আমি দিয়েছি, আরও দেব। বিষাক্ত পোকাগুলোকে পিষে মারব এভাবে, ধরুক পুলিশ আমায়, আমি তৈরি। আমি এই কারণেই এসেছি, তবে পদ্ধতি আলাদা। আমাদের একটা অকুতোভয় মেয়ে দরকার। বর্ণালী অবাক হয়ে তাকায়। আমি চাইছি মেয়েদের শরীরে এমন একটা গ্রন্থি সংযোজন করতে যাতে থাকবে তীব্র বিষ, ঠিক বিষধর সাপের মতো। বিষাক্ত সাপ শিকার ও আত্মরক্ষার জন্য তাদের শরীরে উৎপন্ন প্রক্রিয়াকৃত লালা এবং সর্পবিষ ব্যবহার করে। এই বিষ প্রয়োগের জন্য তাদের বিশেষভাবে তৈরি একজোড়া দাঁতও থাকে, যা বিষদাঁত নামে পরিচিত। এছাড়া কিছু কিছু সাপ তাদের চোয়ালের মাধ্যমে বিষ ছুঁড়েও মারতে পারে। বিবর্তনের ধারায় বিভিন্ন রকম সাপের মাঝে বিষ উৎপন্ন হয়েছে। কয়েক জাতির গিরগিটির মাঝেও বিষের উপস্থিতি দেখা যায়, যা মূলত লালা। এই বিষ নিজেদের রক্তে মেশে না। কিছু কিছু বিষাক্ত ব্যাঙের শরীরে অতি শক্তিশালী কিছু নিউরোটক্সিন থাকে। কিন্তু কিভাবে এই ব্যাঙগুলো ওই বিষক্রিয়া থেকে নিজেদের রক্ষা করে জানো? বর্ণালী অবাক হয়ে শুনছে। অর্জুনের দিকে তাকিয়ে ডক্টর রায় ইশারা করেন। অর্জুন বলে, অদ্ভুতুরে বিষাক্ত ব্যাঙ এপিপেডোবিটস অ্যান্থনি এপিব্যাটিডাইন নামক বিষের মৌলিক উৎস। এই বিষ ইকুয়েডর দেশটির বাইরে অন্য আর কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায়নি। ছোটোখাটো আকার, চিত্র বিচিত্র দোড়াকাটা দাগ শরীরে। এই ব্যাঙটি বিষাক্ত হলেও তার শরীরে এই বিষের কোনো ক্ষতি হয় না। শিকারী প্রাণীদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এই ব্যাঙ নিজের এই বিষ কাজে লাগায়। তারা এপিপ্যাটিডাইন বিষ শিকারী প্রাণীর গায়ে লাগায়। সেই বিষ প্রাণীটির স্নায়ুতন্ত্রের রিসেপ্টরের সঙ্গে আটকে গিয়ে উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাক থেকে মৃত্যু ঘটায়। অথচ ব্যাঙটি নিজে কেন সেই বিষক্রিয়ার শিকার হয় না? গবেষকরা মিলে আবিষ্কার করেছি যে বিবর্তনের ধারায় এই ব্যাঙগুলোর শরীরে ছোটোখাটো জেনেটিক রূপান্তর ঘটেছে। যে 2500 অ্যামাইনো অ্যাসিড দিয়ে রিসেপ্টর গঠিত, তার মধ্যে মাত্র 3টি অ্যামাইনো অ্যাসিডের এই রূপান্তরের কারণেই সেই বিষ ব্যাঙের নিজস্ব রিসেপ্টরের উপর কাজ করতে পারে না, যার ফলে ব্যাঙ ওই বিষের প্রাণঘাতী প্রভাব রোধ করতে পারে। নিজের শরীরে বিষ থাকা আপন অস্তিত্ব রক্ষার জন্য ভালো। এতে শিকারী প্রাণীকে দূরে সরিয়ে রাখা যায়। এই গ্রন্থি মানবদেহে প্রতিস্থাপন সম্ভব। আমরা বাদর ও গিনিপিগের উপর পরীক্ষা করেছি। একটা ছোট্ট জেনেটিক পরিবর্তন ঘটিয়ে নারী দেহে এই বিষগ্রন্থি প্রতিস্থাপন সম্ভব। এতে নারীরা আত্মরক্ষা করতে পারবে নিজেই। শত্রু আক্রমণ করলে নখের মাধ্যমে বিষ প্রবেশ করবে শত্রুর দেহে। চাইলে দাঁতের মাধ্যমেও আক্রমণ করা যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষর মৃত্যু। অথচ মেয়েটির রক্তে মিশবে না বিষ। আপাতত এই কাজের জন্য আমাদের 2টো মেয়ে চাই। অর্জুন পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে ডাক্তার রায়ের দিকে তাকায়। ডাক্তার রায় বলেন,
তোমরা বোধহয় এটাই করেছ, একটু অন্যভাবে। আমরা যদি একসাথে কাজ করি, বুঝতে পারছো কি হবে? এ তো যুগান্তকারী আবিষ্কার। যদি সত্যি হয়, নোবেল পেতে পারেন, বিশ্বকে জানান। বর্ণালী উত্তেজিত হয়ে ওঠে। না, সব বিজ্ঞানের আবিষ্কারের মতো এর খারাপ দিকও রয়েছে। আমি বিশ্বকে জানালেই কিছু অসাধু লোক এই হাতিয়ারে বলিয়ান হয়ে উঠবে, যা আমরা চাই না। ভাবতে পারছো এই অস্ত্র অসাধু লোকের হাতে পড়লে কি হবে? ডাক্তার রায় বললেন। তাহলে কি করণীয়? বিষ নিয়ে যে পদ্ধতিতে তুমি কাজ করছো সেটা সেফ নয়। কাটার একটা আঁচড় নিজেদের গায়ে লাগলে কি হবে ভেবেছ? অনেক সাবধানতা অবলম্বন করি আমরা। যাই হোক, এখন বলুন আমরা কি করব? আমি দুজনের শরীরে এই গ্রন্থি বসাতে চাই আপাতত। একটু সময় লাগবে, জেনেটিক চেঞ্জ আসবে, তবে আমি রাজি ডাক্তার। আমার মেয়েরাও রাজি হবে হয়তো। বর্ণালী উঠে দাঁড়ায়, ভেতরে চলে যায়। একটু পরেই দুটি মেয়ে নিয়ে ফেরে। মেয়ে দুটির চোখ জ্বলছে। বর্ণালীর কাছে এসে ওরা বেঁচে থাকার নতুন দিশা পেয়েছিল, আত্মরক্ষার কিছু কৌশলও শিখেছিল। আপাতত বর্ণালী যা বলল, যদি সত্যি হয়, ওরা এই সমাজের বুকে বিপ্লব আনবে। সমাজকে পরিষ্কার করার এ সুযোগ ছাড়া যায় না। কান থেকে হেডফোন নামিয়ে ডক্টর দত্ত বলেন, কি বুঝলে ব্রতিন? ব্রতিনের মুখে কথা নেই। কেসটা গোপনীয় বলে ও নিজের দায়িত্বে মাইক্রোচিপ লাগিয়েছিল। সাহায্য নিয়েছিল ফরেন্সিকের ডক্টর দত্তর। এত তাড়াতাড়ি সাফল্য আসবে বোঝেনি। এখনই গ্রেপ্তার করা যায় মেয়েগুলোকে, কিন্তু মনের থেকে তেমন সায় পাচ্ছে না যেন। বয়স কত তোমার? ডক্টর দত্তর প্রশ্নে ঘুরে তাকায়। জীবনে প্রচুর উন্নতি হবে, প্রমোশন হবে। এই কেসটা ভুলে যাও আপাতত। মানে? কাটার গল্প শেষ, আর খুন হবে না। কি করে বলছেন? অভিজ্ঞতা থেকে। কয়েক মাস পরে নতুন সিরিজ হবে, আজব জন্তুর নখের আঁচড়ে খুন। তাই তো আটকাতে যাচ্ছে। কি আটকাবে? কাকে আটকাবে? ডক্টর রায় বা ওই ছোকরার বিরুদ্ধে খুনের প্রমাণ নেই। এই মেয়েগুলোকে ধরবে, ওরা অন্য মেয়ে খুঁজে নেবে। আর এই মেয়েগুলোর বিরুদ্ধে জোরালো প্রমাণ কই? এই রেকর্ডিং তো এভিডেন্স নয়। কোর্ট স্ট্রং প্রমাণ চাইবে বস। মানবাধিকার কমিশন আছে, নারী কল্যাণ সমিতি আছে, আরও কত কি দেখবে। তখন ওদের বাঁচাতে এসে যাবে। ব্রতিন বসে পড়ে। বিজ্ঞানের একটা পরিবর্তন আসতে চলেছে, সমাজের কিছু জঞ্জালও পরিষ্কার হবে। এই অস্ত্র শত্রুর বিরুদ্ধে কাজে লাগবে, বুঝলে ব্রতিন? আমি তো ভাবছি ও চাকরি ছেড়ে ওদের প্রজেক্টে ঢুকে যাই, অন্তত একটা ভালো কাজ করতে পারবো। এই সমাজে মেয়েদের জায়গা কোথায় জানো তো? হাজার আইনি বদল এনেও ধর্ষণ বন্ধ হচ্ছে না। কয়েকদিনের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা, কাউকেই তো সুরক্ষা দিতে পারেনি তোমার আইন। ডক্টর রায় যা করতে চলেছেন তার সদূর প্রসারে ভবিষ্যতের শিশু হয়তো সহজাত কবচকুণ্ডলের মতো ওই বিষগ্রন্থি নিয়েই জন্মাবে। অন্তত একটা আত্মরক্ষার হাতিয়ার তো পাওয়া গেল। তাই আপাতত শুধুই দেখো কি হয়। আর কাটার কেসটা? পৃথিবীর ইতিহাসে জ্যাক দ্য রিপার থেকে স্টোনম্যান সাইকোকুনির অভাব নেই। কটা কেস সলভ হয়েছে বলো? তোমাদের ডিপার্টমেন্টে সলভ কেসের থেকে আনসলভ কেসের সংখ্যা বোধহয় বহুগুণ বেশি। হতে কি আর একটা বাড়লে? ব্রতিন অবাক হয়ে সিনিয়র ফরেন্সিক অফিসারের কথা শুনছিল। উনি বলছেন, যারা মরেছে সব সমাজের জঞ্জাল, ওদের নিয়ে আর ভাবতে হবে না ব্রতিন। পারলে এদের সুরক্ষা দাও। আইন কিসের জন্য? ওরা তো ভালো কাজ করছে। আপাতত অপেক্ষা করো। না মানে বসকে কি বলবো স্যার? বলবে নজরদারি বাড়ানোতে খুন বন্ধ হয়েছে আপাতত। 6 মাস পর কলকাতা পুলিশের সদর দপ্তরে বিশেষ বৈঠক। রেড রোডের পাশে 3টে মৃতদেহ পাওয়া গেছে। নখের আঁচড় ছাড়া আর কোনো আঘাত নেই। এদিকে বিষক্রিয়ায় মৃত্যু। বিষটাও আজব। সামুদ্রিক সাপের বিষ। কোন আজব জন্তুর আগমন ঘটেছে শহরে? দুদিন আগে আলিপুর জুয়ের কাছে 4টে দেহ পাওয়া গেছিল।
ছোট ছোট কামড়ের দাগ, কারো হাতে, কারো মুখে, কারো গলাতে। বিষাক্ত প্রাণী বোঝা যাচ্ছে, তবে বিষটা অচেনা। ফরেন্সিকের ডক্টর দত্তর কাছে কেসটা যেতে বলেছিলেন, বিবর্তনের ফলে জীবজন্তুদের মধ্যে তো বদল আসে, তেমনই কিছু মনে হচ্ছে। কেসে ওঠে প্রতিন, সামনের জলের বোতলটা খুলে গলাতে ঢালে। কমিশনার বললেন, জংলি বেড়াল হতে পারে, ফোর্ট উইলিয়ামের ভেতরে আছে শুনেছি। আপাতত প্রেসকে এটাই বলা হোক, প্রতিন দেখুক বাকিটা। ডক্টর দত্তর সাথে ল্যাবে গিয়েছিল প্রতিন। ওনার ঘরে গিয়ে বলল, এবার স্যার কি বলবো এরপর? আপাতত বিড়াল খুঁজবে। মঙ্গুস দেখেছ? ভামবিড়াল। মানুষের দাঁতে বা নখে বিষ হয় না জানো তো, চিন্তা কিসের? মৃত্যুদণ্ড বোঝো? আইন দিতে গেলে মুশকিল, এটাকে বলে ভগবানের মার। সাধারণ মানুষের ক্ষতি যতদিন হচ্ছে না, বিড়াল খুঁজে যাও। কম্পিউটারে মন দেয় ডক্টর দত্ত। প্রতিন ভাবে, এই লোকটা কলকাতা পুলিশের গর্ব, একে শতকোটি প্রণাম। অর্জুন তখন কলকাতা বিমানবন্দরে ঐশানীকে নিয়ে লন্ডনে ফ্লাইটের অপেক্ষায়। ডক্টর স্মিথ বলছেন, ও আবার সুস্থ হবে, একটা অর্থপ্রচার দরকার আছে শুধু। ডাক্তার রায় গবেষণায় ডুবে গেছেন কল্যাণীর সাথে, তাই আপাতত ঐশানীর ভার অর্জুন। শুনছিলেন মৃত্যুদণ্ড। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আরও এরকম গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।